আর যে খবরে নজর রাখতে হচ্ছে এই মুহূর্তে বিচারকের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সিটি সিভিল কোর্ট চত্বরে আত্মঘাতী হওয়ার ঘটনা, আরো ডিটেইলে বিষয়ে জানবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কিভাবে মৃত্যু, কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত যা পাওয়া যাচ্ছে, ওই পুলিশ কর্মীর নাম গোপাল দাস। তিনি এই সিটি সিভিল কোর্টেরই এক বিচারকের দেহরক্ষী হিসেবে নিয়োজিত ছিলেন এবং সেখানে এই সিটি সিভিল কোর্টের একেবারে নিচতলাতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সকাল 7টা নাগাদ আনুমানিক এই ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর। এয়ারস্ট্রিট থানার সিটি সিভিল কোর্টের চত্বরেই এই মৃতদেহ পড়ে থাকতে, পুলিশ কর্মী মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ কর্মীর রহস্য মৃত্যু, তার সার্ভিস রিভলভার পাশেই করেছিল, রক্তাক্ত অবস্থায় তাকে পাওয়া গেছে এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন এই সার্ভিস রিভলভার থেকে তিনি নিজেই গুলি করে আত্মঘাতী হয়েছেন কিনা সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ কর্মীরা, আধিকারিকরা এসছেন, অনেক উঁচু পর্যায়ের পুলিশ আধিকারিকরা তারা এসছেন, ডগ স্কোয়াড এসেছে। কারণ এই যে মৃত্যু, সেই মৃত্যু কিভাবে ঘটেছে তা তদন্ত করে দেখতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট যারা এক্সপার্ট তারাও এসছেন যে এই রিভলভারে কার হাতের ছাপ আছে, গোপাল নাথেরই হাতের ছাপ আছে নাকি অন্য কারো, সেই সব বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। আপাতত এখানে তদন্ত চলছে, পুলিশি তদন্ত। অন্যদিকে ময়না তদন্তের জন্য মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। বেশ। দিল্লির মসনদের লড়াই, 70 বিধানসভা আসনে আজ ভোট গ্রহণ। সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আপ, কংগ্রেস এবং বিএসপি লড়ছে সব আসনে, বিজেপি লড়ছে 68টি আসনে। ত্রিমুখী লড়াই, আর তাতেই জমজমাট রাজধানী। সকাল থেকে ভোট গ্রহণের জন্য লম্বা লাইন। রাহুল গান্ধী তিনি ভোট দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভোট দেন রাষ্ট্রপতিও, ভোট দেন রাহুল গান্ধী, এস জয়শঙ্কর, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশিও তিনিও কিন্তু তার ভোট দান করেছেন। এবং বেলা যত বাড়ছে ততই কিন্তু দিল্লিতে লাইন বাড়ছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আরো ডিটেল এখনকার ছবিটা একটু জানতে চাইবো। 8ই ফেব্রুয়ারি গণনা রয়েছে, কিন্তু তার আগে যত বেলা আজ বাড়ছে ততই লাইন বাড়ছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি তিনিও তার ভোট দিলেন। ভোট দান শেষ। আরো ডিটেল মৈত্রেয়ীর কাছ থেকে জানবো। মৈত্রেয়ী, একেবারে দেখো, 70 বিধানসভা আসনের এবারের দিল্লির যে লড়াই, সেটা কিন্তু অনেক বেশি নেক টু নেক ফাইট হিসাবেই বলা হচ্ছে। তার কারণ একদিকে যখন বিজেপি দু দশকেরও বেশি সময় ধরে, যারা দিল্লির ক্ষমতায় নেই, তারা দিল্লিতে ক্ষমতা দখল করতে চাইছেন, অন্যদিকে কংগ্রেস তাদের হারানো জমি পুনরুদ্ধার করার লড়াইয়ে রয়েছে এবং আপের কাছে এটা চ্যালেঞ্জ যে গত দুবারে তাদের যে জয়, সেই জয়কে ধরে রাখা। যদিও গত কয়েক বছর খানেক আপের জন্য খুব একটা ভালো সময় ছিল না, কিন্তু সেখানে দাঁড়িয়ে ঘুরে দাঁড়ানোর আম আদমি পার্টির কাছে এই চ্যালেঞ্জ। ফলে সব মিলিয়ে 699 জন প্রার্থী তারা এই 70টি বিধানসভা আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই মুহূর্তে ভোটদান পর্ব শুরু হয়ে গিয়েছে। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে ভোটদান। ইতিমধ্যেই আমরা দেখেছি রাষ্ট্রপতি তিনি ভোটদান করেছেন, রাহুল গান্ধী তিনি ভোট দিয়েছেন, আতিশি তিনি ভোট দিয়েছেন, বীরেন্দ্র সচদেবা যিনি দিল্লি বিজেপির সভাপতি তিনি ভোট দিয়েছেন, সন্দীপ দীক্ষিত যিনি শীলা দীক্ষিতের ছেলে এবং এবার কংগ্রেসের বলা যেতে পারে অঘোষিত মুখ্যমন্ত্রী। অবশ্যই আমাদের নজর থাকবে দিনভর। Been an early voter, a Delhi voter, and I think the public is in a mood for change. আর দিল্লির ভোটের দিনই প্রয়াগরাজে প্রধানমন্ত্রী, হ্যাঁ আজ মহাকুম্ভে প্রধানমন্ত্রী। ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান। গত মঙ্গলবার মৌনী অমাবস্যায় শাহী স্নানে পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যুর ঘটনা ঘটে, আর তা নিয়ে তোলপাড় হয় জাতীয় রাজনীতি। আর এই আবহেই মোদির মহাকুম্ভ সফর। এই দিনকে কুম্ভ স্নানের জন্য বেছে নেওয়ায় ইতিমধ্যেই শুরু রাজনৈতিক তরজা।
এবার একটু বাংলাদেশের দিকেও নজর রাখবো, কারণ ইউনূস সরকারের এই কয়েক মাসেই বিপুল রাজস্ব ঘাটতি। গত বছরের শেষ 6 মাসে বাংলাদেশের রাজস্ব ঘাটতি প্রায় 58,000 কোটি টাকা। আর্থিক বৃদ্ধিও একেবারে তলানিতে ঠেকেছে। জিনিসপত্রের দাম দিন দিনই বাড়ছে। বাংলাদেশে তদারকি সরকারের মাথায় মোহাম্মদ ইউনূস। তিনি নোবেল জয়ী এবং অর্থনীতিবিদ। বিশ্বের বিভিন্ন প্রান্তে অর্থনীতির লেকচার দিয়ে কোটি কোটি টাকা উপার্জন করেন। তার নেতৃত্বেই বাংলাদেশে রাজস্বে রেকর্ড গড়েছে। রাজস্ব আদায় নয়, রাজস্ব ঘাটতিতে। 2024 সালের শেষ 6 মাসে বাংলাদেশে রাজস্ব ঘাটতি প্রায় 58,000 কোটি টাকার। 2024-এর জুন মাসে বাংলাদেশে বাজেট পেশ হয়। প্রথম 6 মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 2,14,337 কোটি, কিন্তু আদায় হয়েছে 1,56,446 কোটি টাকা, অর্থাৎ রাজস্ব ঘাটতি 57,891 কোটি টাকা। গত বছরের 6 জুন বাজেট পেশ করা হয়। তার পরের 6 মাস থেকেই ছাত্র আন্দোলনের উত্তাল বাংলাদেশ। অগাস্টে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশের দায়িত্বে মোহাম্মদ ইউনূস। তার জমানায় রাজস্ব ঘাটতি চরমে। লাগাতার অস্থিরতার জেরে ব্যবসা বাণিজ্য ধুঁকছে, জিনিসপত্রের দাম দিন দিনই বাড়ছে। এরই মাঝে ইউনূস সরকারকে ধাক্কা দিয়েছে একাধিক দেশ। বাংলাদেশকে আর্থিক সাহায্য করা বন্ধ করেছে আমেরিকা এবং সুইজারল্যান্ড। এই চাপের মাঝেও বাংলাদেশে ভারত বিদ্বেষ বন্ধ হয়নি। পাল্টা ভারত অনেক কিছুই করতে পারে, কিন্তু এপার থেকে বারবার সৌজন্যই দেখানো হচ্ছে। যেমন এবারের বাজেটেও বাংলাদেশের উন্নয়নে 120 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদ সীমান্তে অস্ত্রসহ গ্রেপ্তার 2। সাগরপাড়ার তেলেপাড়ায় পুলিশি অভিযান, 2 যুবকের থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। সাগরপাড়ার তেলেপাড়ায় পুলিশি অভিযান চলে, আর তাতেই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2 যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। মুর্শিদাবাদের ঘটনা। মুর্শিদাবাদ সীমান্তে অস্ত্রসহ গ্রেপ্তার 2। বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টার অভিযোগ। আর আজ থেকে শুরু হচ্ছে 2 দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বেঙ্গল মিন্স বিজনেস, এটাই থিম। আর এই থিমকে সামনে রেখেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বাণিজ্য সম্মেলনে কারা কারা উপস্থিত থাকছেন, আরো কি কি ডিটেল পাওয়া যাচ্ছে, সবই জানাবো। ইরন রয়েছে আমার সঙ্গে সরাসরি। ইরন, যোগ দিচ্ছেন 40টি দেশের প্রতিনিধিরা এবং আজ থেকেই শুরু হচ্ছে 2 দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। একটু ছবিটা জানতে চাইবো, কারণ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। একদমই, দেখো, বেঙ্গল মিন্স বিজনেস এই থিমকে বা এই বার্তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 2 দিনের বিশ্ব বাণিজ্য সম্মেলন, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, যেটা আজকে শুরু হবে এবং আজ এবং আগামীকাল চলবে। 2 দিন ব্যাপী এই সম্মেলন, যেখানে দেশ বিদেশের একাধিক শিল্পপতি, শিল্প উদ্যোগী তারা আসবেন এবং পশ্চিমবঙ্গ সরকারের একটাই বার্তা, পশ্চিমবঙ্গে আলটিমেট বিনিয়োগের জায়গা সেটা পশ্চিমবঙ্গ, এখানে লগ্নি করুন। তার আগে আমি প্রস্তুতির ছবিটা দেখাবো এবং তার সঙ্গে কিছু ইনফরমেশন শেয়ার করব অবশ্যই, কারণ যারা দর্শকরা দেখছেন তাদের জানার উদ্দেশ্যে অবশ্যই বলি যে আজকে থেকে যে শুরু হবে, ইতিমধ্যেই কিন্তু একাধিক দেশ বিদেশের যারা শিল্পপতি তারা আসতে শুরু করেছেন। মুকেশ আম্বানি তিনি উপস্থিত থাকবেন, সজ্জন জিদ্দাল তিনি থাকবেন। মোট 40টা দেশের 20টা পার্টনার কান্ট্রি এবং সব মিলিয়ে প্রায় 5,000 প্রতিনিধি এবং 25 জন রাষ্ট্রদূত তারা থাকবেন। এরা আজকে দুপুর থেকেই দুপুর 2টোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এর উন্মোচন হবে এই বিজনেস সামিটের। মূলত ক্ষুদ্র মাঝারি ভারী শিল্প এবং সেখান থেকে চামড়া, টেক্সটাইল এবং পর্যটন, এই শিল্পগুলোতে যাতে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হয় সে ব্যাপারে আহ্বান করা হবে এবং পাশাপাশি এআই হাব তৈরি করা নিয়েও আলোচনা হবে বলে খবর। এবং এছাড়াও সেমিকন্ডাক্টর চিপ তৈরির কারখানা নিয়েও আলোচনা রয়েছে তালিকায়। মূলত সব মিলিয়ে বিশ্ববঙ্গ নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে, যেখানে রাজ্য সরকারের উদ্যোগে 2 দিনের এই বিশ্ব বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, যার অনুষ্ঠান আজকে থেকে শুরু হওয়ার কথা। এবং তার আগে একদমই অবশ্যই নজর থাকবে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা দেখলাম।